করে আসছে। তারপরে এই বছর অক্টোবরে তার 10 ইয়ার্স লং রেসিডেন্স রুটের জন্য তার অ্যাপ্লিকেশনটা সেটা করতে পারবে। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের দুইটা ভিসার মধ্যে 25 দিনের একটা গ্যাপ হয়ে গেছে। এটার গ্যাপটা আসলে আমরা অন টাইম ভিসা পাঠিয়েছি, কিন্তু ওরা আপনার আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারে না দেখে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন হিসেবে ওরা আমাদের অ্যাপ্লিকেশনটা ব্যাক করে, তখন আমার হাজবেন্ড গিয়ে ভিসা নিয়ে আসে। কোন সালের ঘটনা? সরি, এটা কোন সালের ঘটনা? যখন এটা 2003 ঘটনা। 2003। তো আপনার দুটো ভিসার মধ্যে 25 দিনের একটা গ্যাপ পেয়েছে। হ্যাঁ, তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে 29 জুনে আমরা একটা আপডেট দেখলাম যে এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশন তারা 28 ডেজ ওভারস্টেয়ারদেরকে ইগনোর করবে। তো এটাকে আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা, কারণ আগে তো রুল ছিল 10 দিনের। এটা হচ্ছে আমার প্রশ্ন। এবং তার সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে পারছি যে কিছুক্ষণ আগে একজন একটা প্রশ্ন করেছিল 10 ইয়ার্স লং ডিস্টেন্স রুট নিয়ে। তার 5.5 মাস ভিসা না পরে যদি তারটা ইগনোর করে, তো আমাদের থেকে কেন সমস্যা হবে? কারণ কেউ কেউ বলছে হবে, কেউ কেউ বলছে হবে না। ঠিক আছে, আমরা যুক্তিতর্কের বিষয়টাতে পরে যাব। যেটা আমাদের জানা দরকার সেটি হচ্ছে যে 2003-তে আপনার যখন অ্যাপ্লিকেশনটি ফেরত এসেছিল, আপনার হাজবেন্ডের অ্যাপ্লিকেশনটি ফেরত এসেছিল, যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা ফেরত এসেছিল হচ্ছে পেমেন্টের কারণে। হ্যাঁ, পেমেন্টের কারণে ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা নিতে পারে না। আমার হাজবেন্ডের ভিসা ছিল 30 অক্টোবর পর্যন্ত। যখন আপনারা অ্যাপ্লিকেশনটি ফেরত পান তার কতদিনের মধ্যে আপনারা আবার পাঠিয়েছিলেন হোম অফিসে, রিসাবমিট করেছিলেন? এটার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার 30 অক্টোবর ভিসা শেষ হয়। তো ওরা আর কি আমাদের কাছে যে আমরা সাবজেক্ট এক্সপ্রেস নিয়ে এসেছি, সেটা দেখলাম যে 16 নভেম্বর আমার হাজবেন্ড একটা চেক পাঠিয়েছিল, কিন্তু ওরা 17 নভেম্বর আমার হাজবেন্ড চেক পাঠিয়েছিল, কিন্তু ওরা 16 নভেম্বর অ্যাপ্লিকেশন ব্যাক করে দিয়েছে। এই জন্য লিখে দিয়েছে যে যেহেতু অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন ব্যাক করে দেওয়া হয়েছে, এই কারণে আপনার চেকটা তারা ব্যাক দিয়ে দিচ্ছে। আমার প্রশ্নটি হচ্ছে যে যখন আপনার কাছে প্রথমে ইনভ্যালিড হিসেবে ফেরত পাঠানো হয়, আমার কাছে আসলে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, যা বলতে পারছি না। তবে সম্ভবত অ্যাপ্লিকেশনটা ব্যাক করেছিল তারা 16 তারিখে, কিন্তু তার মাঝে মনে তারা করেসপন্ডেন্সি করেছিল। হ্যাঁ, আপনি যখন আপনার হাতে পান তো কতদিনের মাথায় আপনি আবার রিসাবমিট করবেন? 25 নভেম্বর, তার মানে করে দিন 10 দিন 9 দিন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ঠিক আছে, সেলিম ভাই আপনার কাছে উত্তর যাচ্ছে। যে উনি যথেষ্ট খোঁজ খবর নিয়েছেন বলে আমার মনে হয়। তো উনি যথার্থ বলছেন যে ওই গ্যাপটা হতে হবে 28 দিন। তো মানে ওনার যদি ওই আপনার যে সম্পূরক প্রশ্ন ছিল ওনার কাছে যে ব্যাক হয়ে আসার পরে, ইনভ্যালিড হয়ে আসার পরে কদিন উনি রিসাবমিট করেছেন, নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন, তো সেটা হচ্ছে 25 নভেম্বর তারিখে। এবং 16 তারিখে যদি ব্যাক করে আসেও 25 নভেম্বর 9 দিন বা 10 দিন যদি হয়, এটা অ্যাবসলিউটলি ফাইন। এটার জন্য ওনাদের অ্যাপ্লিকেশন, ওনার হাজবেন্ডের যে 10 ইয়ার্স লং রেসিডেন্সির যে অ্যাপ্লিকেশন, সেটা কোনো ব্যাড এফেক্ট হবে না। হবে না, যেহেতু 2003 এবং 2007 এর দুটো রেগুলেশন তখন ছিল, 28 ডেজের একটা সুযোগ ছিল তখনও সুযোগ, এবং তখন বলাই হতো যে 28 ডেজ এর ভেতরে পাঠিয়ে দাও। আর অন্যদিকে আমরা এটাও হয়তো বলতে পারি যে ওয়ান অফ সার্কামস্ট্যান্স, যেটা হোম অফিস ডিসক্রিশনটা অ্যাপ্লাই করবে। এখন তো উইদিন দ্য রুল হয়ে এসছে, এটা ডিসক্রিশন অ্যাপ্লাই করার প্রয়োজনও পড়বে না, কারণ হচ্ছে যে উইদিন দ্য রুল, এটা আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল নয়। তো এটার জন্য আমি তাকে এনশিওর করতে পারি যে এই পার্টিকুলার এই রিজনের জন্য ওনার হাজবেন্ডের 10 ইয়ার্স লং রেসিডেন্সির অ্যাপ্লিকেশন আনসাকসেসফুল হবে না। যে আপনি কি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন? দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? সম্ভবত আমরা আশা করছি যিনি দর্শক, থ্যাংক ইউ সেলিম ভাই। এই লং রেসিডেন্সের যে বিষয়টি, সেটি উনি একটি বিষয় অবতারণা করছিলেন। আমি বললাম যে যুক্তিতর্কের বিষয় নয় আসলে, কারণ হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যে আরো একটা কোয়েশ্চেনের আনসার দিয়েছি, যে এক ব্যক্তি উনি এখান থেকে এন্ট্রি চলে গিয়েছেন, তার 5 মাস 10 দিন পরে আবার উনি রিটার্ন এসছেন নতুন করে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে। ওনার যদি লং রেসিডেন্সের ব্যাপারটা যদি ব্রেকডাউন না হয়ে থাকে, তাহলে ওনাদের ক্ষেত্রে কিভাবে হবে? এখানে ব্যাপারটা হচ্ছে এই 10 বছরে যেরকম ভাবে একটা মানুষ 450 দিন সর্বোচ্চ ইউকের বাইরে থাকতে পারে, ওই টাইমটা থেকে এই 5.5 মাস কাটা গেল বা 5 মাস 10 দিন কাটা গেল। ওই 450 দিন মানে হচ্ছে যে 15 মাস, তাই না? ওই 15 মাস থেকে এই 5.5 মাস কাটা গেল। ওই যে ইউকের বাইরে অ্যাবসেন্ট থাকার ব্যাপারটা, যে এইখানে উনি সেটা ইউজ করলেন। যেমন আপনার মোবাইলে যদি 3000 মিনিট ফ্রি মিনিট থাকে,
আপনি ফ্রি মিনিট যেগুলো ইউজ করবেন সেগুলো কাটা যাবে। 450 দিনের যে অ্যাবসেন্ট থাকার সুযোগ আছে সেটা ওনার কাটা গেল। অথচ ওনার যে এই 10 দিন বা 9 দিন, এই 10-9 দিন তো উনি অ্যাবসেন্ট হিসাবে না, ইউকের বাইরে না, এটা হচ্ছে ইউকের মধ্যে, বাট উনি ওভারস্টে। হ্যাঁ, ওভারস্টে হলে তো কন্টিনিউয়াস লং রেসিডেন্স। মূলত বিষয়টি হচ্ছে যে ইমিগ্রেশন রুলস এবং লজ এর প্রতি যারা রিগার্ড, যাদের রেসপেক্ট আছে, তাদের জন্য কিন্তু মোটামুটি ভাবে বিষয়গুলো একটু ফ্লেক্সিবল। ধন্যবাদ সেলিম ভাই। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নামটি বলে কাইন্ডলি আমাদেরকে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে এমডি। তো আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমি এই দেশে স্টুডেন্ট ভিসায় আসছিলাম, তো আমি একজনকে বিয়ে করছি, সে ইনডিফিনিট লিভ টু রিমেইন, এবং তারপর প্রথমে বিয়ে হয়েছিল, ওটার ডিভোর্স হয় নাই, তারপর আমরা একসাথে সংসার করতেছি 2 বছর ধরে। আমরা মুসলিম ম্যারেজ করেছি মসজিদে, যেটা সার্টিফিকেট মিলে সেটা আমাদের কাছে আছে, এবং আমাদের একটা বেবি আসবে 16 সেপ্টেম্বর। তো আমি কি সেটা আমার বেবিকে দিয়ে কি আমি কোনো অ্যাপ্লাই করতে পারবো কিনা? কারণ আমার এখন যে স্টুডেন্ট ভিসা, সেই ভিসাটা আমার এখন ভ্যালিডিটি নেই, বাট আমি কাজ করতেছি স্টিল, বাট আমার ফেব্রুয়ারি পর্যন্ত আমার ভিসার ভ্যালিডিটি আছে। তো আর আমরা তো এখন ম্যারেজ করে তো 18,000 পাউন্ড আমরা দেখাতে পারতেছি না। তো আমি চাচ্ছিলাম যে আমার বেবি হওয়ার পরে কি আমি কোনো হিউম্যান রাইটস মানে আমি বুঝতে পারি না, সেটা যদি আপনি আমার এখান থেকে বুঝান নাকি অ্যাপ্লাই করতে পারবো কিনা। ধন্যবাদ। আপনি অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি বলেছেন যে ওনার ওয়াইফের কি আগের একটা ম্যারেজ ছিল, সেখানে ডিভোর্সটা হয় নাই, ডিক্রি অ্যাবসলিউট এখনো আসে নাই, এবং ইভেন ওনারা অবশ্যই ডিক্রি অ্যাবসলিউট না থাকলে তো ওই সেকেন্ড যে ম্যারেজটা সেটা উনি রেজিস্টারও করতে পারছেন না। ওনার যে ওয়াইফ এবং এই স্টুডেন্ট ভাই যিনি প্রশ্ন করেছেন, তাদের ম্যারেজটা রেজিস্টারও করা হচ্ছে না। তো এই ম্যারেজ যেটা, সেই ম্যারেজটা আপনার ইউকের ইমিগ্রেশন পারপাসে উনি ইউজ করতে পারবেন না, যেটা উনি মুসলিম ম্যারেজ করেছেন। তো উনি হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করতে গেলে সমস্যাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ওনার ওই আর্নিংসটাও এখানেও প্রুফ করতে হবে। এখন তো ডিসক্রিপশনারি লিভের জন্য হচ্ছে আর্নিংস 18,600 প্রুফ করতে হবে। এটার জন্য হয়তোবা তার অ্যাপ্লিকেশনটা মানে দুটো বিষয় খুব জরুরি। সেটা হচ্ছে যে আগের যে বিয়েটা, সেই বিয়েটা নিষ্পত্তি হয়ে যাওয়া, আর দ্বিতীয় হচ্ছে আর্নিংস থ্রেশহোল্ড, তা না হলে তার জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেলিম ভাই ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান শেষ করব। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়েছেন, প্রয়োজনীয় প্রশ্নের জবাব পেয়েছেন। ভবিষ্যতে আমরা আবারও আপনাদের সামনে আসব। আমরা একেবারে শেষ করবার আগে আজকের যিনি অতিথি আইনজীবী মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ইমিগ্রেশন অ্যাডভাইজার, তার কাছ থেকে আমরা কনক্লুডিং কিছু রিমার্কস শুনব পরিবর্তিত পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপটে। খুব সংক্ষেপে প্লিজ। ধন্যবাদ সাইম ভাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে এবং এটিএন বাংলার সমস্ত কলাকুশলী যারা আজকে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করাতে সহযোগিতা করছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন ইমিগ্রেশন আইনে বেশ বড় পরিবর্তন আসার ফলে সকলকে আরো সতর্কতার সাথে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা চাই যে আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত কোন রকম সমস্যায় আপনারা কখনো জড়িত না থাকেন। তবুও যদি সমস্যা হয়, আমরা বলবো যে আপনারা উপযুক্ত একজন লয়ারের শরণাপন্ন হবেন। অনেক সময় কেউ নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোন একটা হয়তো একটা টিক চিহ্ন উনি দেন নাই, এমনও হয়ে যায় যে কোন একটা টিক চিহ্ন না দেওয়ার ফলে সেই অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হয়ে গেছে। তো এরকম যদি কোনো সন্দেহ থাকে, অবশ্যই একজন এক্সপার্টের মুখোমুখি হওয়াটা মনে হয় যুক্তিসঙ্গত হবে, কারণ ইমিগ্রেশন ম্যাটারটা হচ্ছে তার জীবনে গুরুত্বপূর্ণ। সচেতন থাকবার প্রয়োজনীয়তা রয়েছে খুব বেশি। তো এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিগ্যাল প্ল্যাটফর্ম। আমরা আগামী অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।